আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। বাংলাদেশে আজকে ঈদ হয়ে গেল। আমাদের সুইডেনে গতকালকে হয়েছে। তো গতকালকেও দাওয়াত খেয়েছি। আজকে আমার এক নোয়াখালীর বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। ওর বাড়ি বেগমগঞ্জ। খুব মজার একটি বন্ধু আমার। বহু বছর আছেন সুইডেনে। পরিবার পরিজন নিয়ে ওখানে দাওয়াত দিয়েছিল আমাদের বেশ কয়েকজন বন্ধু-বান্ধবকে। আমরা সবাই সপরিবারে সেখানটায় গিয়েছি। ওখানে গিয়ে খাওয়া দাওয়ার পর আমরা সবাই ওই টেলিভিশন দেখছিলাম। টেলিভিশনের কি দেখবো, সিনেমা টিনেমা দেখতে চাই না, হঠাৎ করে নিউজে স্ক্রল করলো সে। হঠাৎ করে ওই যে দুদু সাহেব আর লেফটেন্যান্ট কর্নেল বাতেন সাহেবের সেই যে কন্টেন্টটা, ঝগড়া আর টিভির একটা আপনার অনুষ্ঠানে, সেটা চলে আসার পর সবাই একটু মনোযোগ দিয়ে দেখছে। তো আমার যে বন্ধুটা নোয়াখালীর, সে পিছন থেকে বললে, এ মতিয়া হুতিজা। আমি কিছু বুঝলাম না, আমার কানে আসলো। ভাবির আবার হাসছে, মানে ওনার ওয়াইফ তো নোয়াখালীর, উনি আবার হাসছে, অন্যরা কেউ বোঝে নাই। তো দুইবার বলার পরে আমি ওকে টান দিয়ে বাইরে নিয়ে আসলাম। আইনা বললো, এই কী বলতেছো মুতিয়ায় হুতিজা? বলে এটা আমাদের নোয়াখালীর একটা প্রবাদ। আমি কী প্রবাদ, কেন, মানে কি এটার উৎপত্তিটা কী? এটা আমি আগেও হয়তো শুনছি। আমার যে বন্ধু আছে মালিক আফসির, ওর একটা কন্টেন্ট দেখছিলাম, কিন্তু ওখানে ডেসক্রিপশনটা পাই নাই। ওরা জিজ্ঞেস করলাম আসলে মানেটা কী। বলে যে আমাদের দেশে যখন ফুলাফাইন, আমি কিন্তু নোয়াখালীর ভাষা বলতে পারি না বন্ধুরা, ও যেভাবে বলতেছে আমি সেটা অনুবাদ করে বলতেছি যে আমাদের দেশে যখন বাচ্চারা ওই যে যখন ঘুমাতে যায় তখন দেখবেন দুষ্টমি করে, যে হ্যাঁ করে, তো তখন মা বলে হে মুতিয়া হুতিজা। এটা একটা প্রবাদ এখানে। তো আমি এখানে বলছি এই জন্য যে এই যে দুদু সাহেব, উনি একবার বলছিল না, মনে আছে আপনাদের? আমি বললাম কোনটা? বলে ওই যে বলছিল বিএনপি যদি প্রস্রাব করে দেয় তাহলে এনসিপি ভাইসা যাবে। তার মানে ওনার ফ্যানের ভিতরে এত মুত বলি রয়েছে যে উনি মুতলেই সব ভাসি যাইব। এর লাগে আমি হেতারে দেখলেই কই মুতিয়াই হতি যা, মুতিয়াই হতি যা। এর জন্য আমি বললাম, আমার কাছে খুব ভালো লাগলো কথাটা। আসলেও তো ঠিক বলেছে ভাই। এই দুদু সাহেব এর আগে উল্টাপাল্টা কথা কওয়ার জন্য কিন্তু 2বার না 3বার বিএনপির থেকে চিঠিপত্রও খাইছে। এবং এই দিন যে সে কাজটা করলো, এই যে বাতেন সাহেবের সাথে যে ভাষায় যে উচ্চস্বরে কথাবার্তা বলল, তাতে আসলেও মনে হয় হাতের ফ্যানের ভিতরে মুদ ভরিয়ে আছে। মানে উনি একটু উত্তেজিত হয়ে যায়, বুঝছেন, হুদায় উত্তেজিত হয়ে যায়। এর আগেও উনি এরকম অনেক কন্টেন্ট আছে, আপনারা দেখবেন যে বিভিন্ন টক শোতে যায় সে মহিলাদের সাথে পর্যন্ত মিসবিহেভিয়ার করছে। দেখেন না আপনারা? দেখছেন, অনেকেই দেখছেন। আসলে এই ভদ্রলোক ফ্রাস্ট্রেশনে ভুগতেছে। তার কারণ হলো, দেখেন, উনি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, বিএনপিতেও বেশ বড় মাপের নেতা ছিল। তারে কিন্তু তারেক রহমান সাহেব যে কোনো কারণেই হোক নমিনেশন দেয় নেই। তো তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তো ন্যাচারালি কাজ করতেছে যে এত বড় নেতা নমিনেশন পেল না, ছোট ছোট নেতারা নমিনেশন পেয়ে আজকে মন্ত্রী, মিনিস্টার, এমপি হয়ে গেল, ওনাকে বিএনপি একদম সরাইয়া রাখছে। এই ফ্রাস্ট্রেশনেই উনি এই সমস্ত কথাবার্তা বলে বানায়। নাহলে বাতেন সাহেব কী বলছিল? আচ্ছা, বাতেন সাহেবের পরিচয়টা দিয়ে নেই। এই লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড বাতেন সাহেব কিন্তু অত্যন্ত শিক্ষিত একজন মানুষ। উনি মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে, মানে মিলিটারি একাডেমি যে আছে সেখানে টিচার ছিলেন। এখন বুঝে দেখেন, উনি অনেক বইও লিখেছেন ইংরেজিতে। ওনার লেখা বইগুলোর মধ্যে কয়েকটা বই বেশ নাম করছে, যেমন দি সোল অফ আল্লাহ, মুসলিম কনকোয়েস্ট অফ পার্সিয়া, মুসলিম কনকোয়েস্ট অফ স্পেন। ভদ্রলোক এখন বর্তমানে ঢাকা 16-র এমপি। এখন কথা হচ্ছে, একজন এমপিকে একজন সাধারণ নাগরিক এই জন্য বললাম, কারণ এই যে আমাদের দুদু ভাইয়ের কিন্তু এখন কোনো পোস্ট নাই। উনি বিএনপির একজন কর্মী, ওনার কোনো পোস্ট নাই। দেখেন, অনেকেরই তো উপদেষ্টা বানাইছে, অনেকেরই তো মানে একটা পদ দেওয়া রাখছে। ওনাকে তারেক রহমান এমনভাবে কিক দিছে যে উনি কোনো জায়গায় জায়গা পায় নাই। এখন পড়ছে এই টেলিভিশনের টক শোতে, এখান থেকে 2টা পয়সা পায়। এবং আসার পরে সে ন্যাচারালি খুব উত্তেজিত থাকে, সবসময় সে উত্তেজিত থাকে। কর্নেল সাহেবের সাথে সে যে ব্যবহারটা করছে, এর জন্য তার ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি। কারণ দেখেন, এই 71 আর 24 নিয়ে কিন্তু বাংলাদেশে একটা তুল কালাম কাণ্ড চলতেছে। অথচ বঙ্গবন্ধু মুজিবুর রহমান কিন্তু রিকনসিলিয়েশন করে গেছে সেই 71-এই, এই যুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, রাজাকার নিয়ে। তারপরে জিয়াউর রহমান সাহেব যখন আসছে, উনিও একটা সুষ্ঠু রাজনীতি করবার জন্য ওই জামাত, রাজাকার এই সমস্ত ভুলে যেয়া
ওই রাজাকাররা সে প্রধানমন্ত্রী বানাইছিল শাহ আজিজুর রহমান, ভুলে গেছেন আপনারা? ইভেন কি খালেদা ম্যাডাম উনি যখন সরকার গঠন করছে তখন কিন্তু এই রাজাকারদের নিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করছে, তাদেরকে তাদেরকে তাদের গাড়িতে ফ্ল্যাগ উঠিয়ে দিছে, ইভেন আওয়ামী লীগও করছে। সেই জমানত গণ ওই যে লোকগুলো যারা রাজাকার ছিল বা যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা তো এখন নাই কেউ জীবিত। এখন যারা আছেন তারা কেউ তো মুক্তিযুদ্ধ বিরোধী নন। বাতেন সাহেব সেটাই বোঝাতে চাইছে যে আপনারা কোথাও এসে কথা বলতে গেলে সেই রাজাকার রাজাকার বলে বলা চিল্লাচিল্লি করেন। তখনই তো এই দুদু সাহেব চিৎকার দিয়া উঠল, ৭১ বেঁচে থাকবে, ৭১ বেঁচে থাকবে। আরে দুদু সাহেব ৭১ মরে যাবে, এটা কে বলছে আপনাকে? এই নাহিদ সেও তো সংসদে দাঁড়ায় বলছে ৭১-এর জায়গায় ৭১, ৭১কে অসম্মান করবে এমন কারণ মানুষ তো বাংলাদেশে নাই। এই বাতেন সাহেব তো ৭১কে অসম্মান করছে না। উনি যেটা বুঝাইতে চাইছেন যে আপনারা যাতে ৭১ করেন এবং কোনো কিছু না পাইলেই বলেন ৭১-এ রাজাকাররা হ্যান করছে ত্যান করছে, সেইগুলো কথা বলে মানুষের মুখ বন্ধ করতে চান, এইগুলো ছাড়েন। এইটা বলাতে উনি উত্তেজিত হয়ে পড়ছেন এবং ওনার এই উত্তেজনাটা এমন প্রকারে হয়েছে যেটা এখন ভাইরাল হয়ে গেছে। কেউ এটাকে মেনে নিতে চাচ্ছে না, কারণ যে ভাষায় উনি চিৎকার করছেন, কর্নেল সাহেব একজন রানিং এমপি। এখন একটু মনে করে দেখেন তো, যদি আজকে কর্নেল সাহেব এমপি না হইতো আর দুদু সাহেব এমপি থাকতো আর কর্নেল সাহেব একজন সাধারণ নাগরিক থাকতো, তাহলে আজকে মারামারি হইতো 100%। দুদু সাহেবকে বলবো, দুদু সাহেব এইগুলা করে আপনি বিএনপির কাঁধে চড়তে পারবেন না, কারণ আপনার দল যতই বলুক ৭১ আর ২৪, ৭১ আর ২৪, ৭১ আর ২৪, রাজাকার রাজাকার, কোনো লাভ হবে না। কারণ এই সমস্ত মানুষ ভুলে যেতে চায়। সারা পৃথিবীর চিন্তা ভাবনা কি, আজকে আমি যে সুইডেনে আছি, সুইডেনের সরকারের চিন্তা হইল 2050-এ সুইডেন কোথায় যাবে, 2060-এ সুইডেনকে কোথায় নিয়ে যাবে। আমেরিকারও একই চিন্তা, ইংল্যান্ডেরও একই চিন্তা যে 2080-তে আমরা কত দূর এগোবো। আর আপনারা মেয়ে আসেন খালি এই ৭১ নিয়ে, এগুলো ছাড়েন না। ৭১ হ্যাজ গন। ৭১ বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস সবাই মানে, আমরা সবাই মানি, কিন্তু আপনারা কেউ কেউ মানেন না। বিএনপির কোনো নেতা নেত্রীরা মানেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার লোকজনকে ঠিক করেন, কারণ আপনি নিজেও যদি ৭১ নিয়ে কোনো কথা বলেন, রাজাকার নিয়ে কথা বলেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ আপনি একটা অ্যাডভান্স রাজনীতি করবার জন্য বাংলাদেশে এসছেন, অ্যাডভান্স রাজনীতি আপনি করছেন। কিন্তু এখন যদি আপনারা এই সংসদে যে বা বাইরে কোনো বিরোধী দলীয় নেতা যারা জামাতে ইসলামের বা ওই মন মানসিকতা, তাদেরকে কোনো কিছুতে তর্কে না গিয়ে যদি বলেন যে তোমরা রাজাকার, তাহলে কিন্তু হাসিনার অবস্থা হয়ে যাবে। হাসিনার বাবা বঙ্গবন্ধু রিকনসিলেশন দিছে, উনি কখনো এই সমস্ত কথাবার্তা বলেন নাই। ওনার মেয়ে হাসিনা কিন্তু আজকে দেশত্যাগ করছে বা আজকে ক্ষমতা হারাইছে এই ৭১ কইরা, এই রাজাকার কইরা। মনে নাই আপনাদেরকে আমরা সম্মান করি, আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা কেউ বিএনপির শত্রু নই। আমি নিজে জিয়াউর রহমান সাহেবের একজন ভক্ত, খালেদা ম্যাডামের একজন ভক্ত, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনারও ভক্ত আপনার ক্রিয়াকলাপ দেখে। কিন্তু আপনার লোকজন বা আপনারা যখন ৭১ আর এই ২৪কে আলাদা করতে চান, যখন ৭১ নিয়ে রাজাকার বলে জামাত ইসলামের লোকজনকে আপনারা অপমান করতে চান, তখন আপনাদের প্রতি শ্রদ্ধা কমে যায়। আপনারা আপনাদের শ্রদ্ধাটুকু রাখুন। আর আপনার দলে যারা আছে, যারা কথায় কথায় রাজাকার বলে, তাদের মুখটা বন্ধ করতে বলেন, নইলে বিএনপি সেই হাসিনার মতোই হয়ে যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে আছে হাসিনার একটি কথা, তাহলে কি রাজাকারের পোলা পাল্টে দিব? সেই একটি কথাই পুরো বাংলাদেশ ফুঁসে উঠছিল। তাই আপনাদেরকে বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এবং আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি আপনার লোকজনকে মুখ সামলে কথা বলতে বলেন। কারণ আজকে এই কর্নেল বাতেনের জায়গায় যদি একজন অন্য কোনো জামাতের ছেলে হতো বা ইয়াং কোনো রাজনীতিবিদ হতো, তাহলে তো সেখানে মারামারি হতো, এবং এতে করে কি আপনার বিএনপির সুনাম হতো। আফটার অল এই দুদু তো আপনাদেরই লোক, দুদু তো আর এই জামাতের লোক না, দুদু তো একজন কমিউনিস্ট পার্টির লোক ছিল। আপনারা সবাই জানেন বন্ধুরা, এবং এটা হয়তো অনেকেই জানেন না, দুদুর আপন মামা হানিফ আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব
হানিফের আপন ভাগ্নে দুদু, এরা তো বেসিক্যালি আওয়ামী ঘরানার লোক। তো থাকুক আওয়ামী ঘরানার লোক, কিন্তু তারা যে আওয়ামী ঘরানার লোক এই যে জায়গায় জায়গায় এসে বলছে, আসলে দুদুর কি পরিচয়? দুদু তো কমিউনিস্ট পার্টি করতো। দুদু কমিউনিস্ট পার্টি করতো না, সবাই জানে এইটা। উনি তো কখনো ছাত্রলীগ করে নাই, করছে? করে নাই। উনি তো ছাত্র ইউনিয়নও করেন, উনি কমিউনিস্ট পার্টির লোক ছিল। তারপরে জিয়াউর রহমান সাহেব যখন দল গঠন করলো, ওইখান থেকে পোল্ট্রি বাড়ি আইসা যুব দলে, ছাত্র দলে ঢুকলো, ছাত্র দলের প্রেসিডেন্ট হইল। আমরা এসব ইতিহাস জানি না? আমরা জানি তো সব। বেসিক্যালি দুদু যদি খোঁজ নিয়ে দেখেন, দেখবেন ওই রাজাকারের লোক। কারণ যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু কখনো বড় বড় কথা বলে না। যে আমাদের যে বর্তমান স্পিকার আছেন মেজর হাফিজ, ওনার কাছ থেকে শুনেছেন কখনো এই মুক্তিযুদ্ধ আলাদা, 24 আলাদা, রাজাকার বলেনি? কারণ উনি একজন রিয়েল মুক্তিযোদ্ধা। বলে কে? ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, বলে কে? দুদু সাহেবের মতো মানুষ। এদের মুখ বন্ধ করেন। এদের মুখ বন্ধ না করলে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বিবর্তন আসার কথা আছে, যে নতুন চিন্তা ভাবনার কথা আছে, দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়ার যে ভাবনা আছে, সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যই বলি, দুদু সাহেব, আপনার ডায়াবেটিস আছে মনে হয়, এর জন্য আপনি খেপে যান। ডায়াবেটিসটা চেক করান, ডায়াবেটিসটা চেক করান। আর এই কথায় 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 মুক্তিযুদ্ধ, কথায় 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 রাজাকার, কথায় 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 মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো বলা বন্ধ করেন। নইলে বাংলাদেশের মাটিতে আপনার যতটুকুন সম্মানই আছে ততটুকুনই ধূলিসাৎ হয়ে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।